আমার যেটা মনে হয়েছে, আমাদের অভিনয় জগৎ থেকে মানুষ যখন রাজনীতিতে গেছেন এবং খুবই অল্প বয়সে গেছেন, তাদের রাজনীতি এমন খুব পাকা মাথার কাছে, তার জন্য সেটারও একটা হোমওয়ার্ক, একটা ব্যাকগ্রাউন্ড লাগে। বারবার আমি এই প্রসঙ্গে বলবো যে নুসরাত জাহানের দিকে আঙুলটা উঠছে, কারণ ওর কনস্টিটুয়েন্সির মধ্যে এই ঘটনাটা ঘটছে। আমি নুসরাতকে ব্যক্তিগতভাবে বহু বছরের সাথে কাজ করার সুবাদে চিনি। আমি নুসরাতকে যতটুকু চিনি তাতে আমার মনে হচ্ছে যথেষ্ট বুদ্ধিমতী মেয়ে। মানে এইরকম একটা সিচুয়েশনে দাঁড়িয়ে ও শুধু সোশ্যাল ভিজিট করবে আর নিজের ছবি পোস্ট করবে আর গোটা বিষয়টা নিয়ে মাথা ঘামাবে না, এইটা ওর পাবলিক ইমেজকে কোথাও নষ্ট করছে, এটা না বোঝার মতন বোকাও নয়। তারপরও যখন ও করছে, আমি এ ব্যাপারে কোনো বক্তব্য রাখছে না, তাহলে ওরও কি কোথাও কোনো বাধ্যবাধকতা আছে? ওরই কি কোথাও দাসখত আছে মুখ বন্ধ রাখার? আমি কিন্তু জানি না। নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। বাংলার একাধিক খবর আমাদেরকে সাম্প্রতিক সময়ে শিহরিত করেছে, কিন্তু সন্দেশখালির ঘটনা হয়তো সব কিছুকে ছাপিয়ে চলে গেছে, যেখানে একাধিক অভিযোগ, কখনো শেখ শাহজাহান, কখনো আবার মহিলাদের ধর্ষণ বা যৌন নির্যাতনের একটা অভিযোগ। কিভাবে দেখছেন? আমার সঙ্গে আছেন অভিনেত্রী রূপাদি। রূপাদি, প্রথমে দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে স্বাগত। টিভির পর্দা জুড়ে সন্দেশখালি ঘটনা কিভাবে আপনাকে ভাবাচ্ছে এবং আপনি পুরো বিষয়টা কিভাবে দেখেন? সত্যি কথা বলছি, যখন সন্দেশখালির প্রথম আমি সোশ্যাল মিডিয়াতে দেখেছিলাম, মানে টিভি তো যেহেতু সারাদিন সবসময় ফলো করা হয় না, বাড়িতে সবসময় থাকার সুযোগ হয় না, আমি যখন দেখেছিলাম এবং যখন ওই ভদ্রমহিলারা কথা বলছেন, তো আমরা না অডিও ভিজুয়ালের লোক, তো আমরা যেটা শুনি সেটা না চাইতো ভিজুয়ালাইজ করে ফেলি, এটা আমাদের অভ্যেস হয়ে গেছে। আমি না খানিকটা শোনার পর স্কিপ করে গেছিলাম, কারণ একজন মহিলা হিসেবে না আমার ভয় করেছিল। এবং একটা মানে আমরা না সিনেমাতে যখন এই 70s 80s কমার্শিয়াল হিন্দি ছবিতে এই ধরনের একটা প্রচণ্ড অত্যাচার হচ্ছে, গ্রামের মুখিয়ারা টর্চার করছে, এইভাবে টেনে নিয়ে যাচ্ছে বাড়ি থেকে, একটা সময় না বলতাম, বাবা কি বাড়াবাড়ি করছে, এতটাও হয় না। সত্যি সত্যি যে এতটা হয়, এবং আমাদের সৃষ্টি সংস্কৃতির পীঠস্থান বলে সারা জীবন নিজেদের পিঠ চাপড়ে গেছি। অন্য সমস্ত ভারতবর্ষের প্রজাতিদেরকে বিভিন্ন ডাকনাম দিয়েছি তাদের ক্যারেক্টারিস্টিক্স অনুযায়ী, কারণ আমরা দুর্দান্ত, আমাদের কোনো তুলনা হয় না, আমরা বেস্ট। এই রাজ্যে, আমাদের রাজ্যে এমন একটা জিনিস হচ্ছে যেটা পুরো ভারতবর্ষ, কেন পুরো বিশ্ব হাঁ করে দেখছে। 2024 সালের ঘটনা। প্রথমত আমার না লজ্জায় মাথা কাটা যাচ্ছে, আমি ভয়ে কাঁপছি, এবং আমি জাস্ট জানি না, মানে এটা এমন একটা বিষয় যেটা অভাবনীয়, অকল্পনীয়। শুধু সিনেমা হলে আমরা বলতাম এটা বাড়াবাড়ি, এটা বাস্তবে হয় না। দিদি, মহিলারা বলছেন তৃণমূল নেতারা রাতে ডাকতেন, পাল্টা আবার যুক্তি এসে রান্না করার জন্য ডাকা হতো, মানে কিভাবে ব্যাখ্যা করেন পুরো বিষয়টা? হ্যাঁ, আমি সেটা শুনলাম যে পিঠে বানানোর জন্য নাকি ডাকা হতো। আসলে ওই রবীন্দ্রনাথ বলেছেন না, পেটে খেলে পিঠে সয়, কিন্তু বেশি পিঠে খেলে তো পেটে সয় না। তো নানা রকম যুক্তি দিচ্ছেন, কুযুক্তি দিচ্ছেন। আমি এটা কখনো বলবো না যারা এই যুক্তি কুযুক্তি দিচ্ছেন তারা ডেকে বলেছেন যাও গিয়ে রেপ করে এসো, কিন্তু বক্তব্য হচ্ছে আবার রবীন্দ্রনাথের কথাই তো তারা বিভিন্ন জায়গাতে সিগনালে বাজান। তাহলে সেই কথাতেই বলি, অন্যায় যে করে আর অন্যায় যে সহে। তাহলে যারা এগুলোকে আড়াল করছেন তারা কি কোথাও অন্যায়কে সহ্য করে সেটাকে প্রশ্রয় দিচ্ছেন না? আজকে যদি মনে করি, আমাদের এমনও বিখ্যাত সেলিব্রিটি দেখেছি, তার ছেলে তিনিও সেলিব্রিটি, বাবা যখন মন্ত্রকে রয়েছেন, ছেলের বিচার হয়েছে, টাডা আইনে ছেলে জেলে গেছেন, বাবা কিন্তু নিজের পাওয়ার খাটাননি। বলেছেন যদি বিচারে দোষী প্রমাণিত হয় তাহলে আমাদের আমাদের সংবিধান অনুযায়ী যেভাবে তার বিচার করা উচিত, আমাদের আইন মন্ত্রক, আমাদের বিচার ব্যবস্থা যেভাবে বিচার করবে একজন নাগরিক হিসেবে তার সেই শাস্তি প্রাপ্য। তো সেইটা দেখার পরে আমরা যখন দেখছি যে আমরা কোথাও এই রাজ্যে ভোটের রাজনীতি হয়তো সব রাজনৈতিক দল করে, কিন্তু বক্তব্য হচ্ছে যে ওই মাত্রা জ্ঞান, আমাদের জ্ঞান আছে কিন্তু আমাদের না মাত্রা জ্ঞান নেই।
সেইটা করতে করতেই নিজের এমন একটা ফ্রাঙ্কেনস্টাইন সিস্টেম বানিয়ে ফেলেছেন যে স্টেট মেশিনারি এখানে কাজ করছেন, সেটা হয়তো তাদেরই হাতের বাইরে চলে গেছে এবং এইটা একটা ডিনায়াল হয়েছে ওনারাও না এটা মানতে পারছেন না যে না সবটা আমাদের হাতের বাইরে চলে যাচ্ছে। এই ডিনায়ালের জন্য ওনারা সারাক্ষণ না এই তো সব ঠিক আছে, কোনো ব্যাপার না। আমার যখন প্রচণ্ড টেনশন হয় না, আমি যখন বুঝি ছড়াচ্ছি, তখন সবার আগে নিজেকে বলি না না সব ঠিক আছে, কিচ্ছু গণ্ডগোল হয়নি, কারণ ওই অ্যাকসেপ্টেন্সের সমস্যা হয়। তো এটা যখন একটা এইরকম হারে হচ্ছে, তখন আমার মনে হয় এটা অ্যাকসেপ্ট করা উচিত যে সব হাতের বাইরে চলে গেছে। অ্যাকসেপ্ট করা উচিত যে আমাদের প্রতিবেশী রাজ্য থেকে প্রতিবেশী দেশ বাংলাদেশ বছর বছর জিডিপি হু হু করে বাড়ছে, আর আমরা এখানে বলছি না আমাদের তো মার্কেট ড্রাই হয়ে গেছে। কেন ড্রাই হয়ে গেছে? কেন আমাদের এই শ্মশানের মতন অবস্থা তৈরি হয়েছে? দিকে দিকে দাহ হচ্ছে, আত্মার দাহ তো হচ্ছে। তো সেইটা কোথাও হয় অ্যাকসেপ্ট করতে হবে, নয়তো এই সিস্টেমটা যেরকম হচ্ছে, মানে আমার এই প্রতিবাদটা দেখে না কোথাও শ্রীলঙ্কার কথা মনে হলো, যে একদিন আমরা সাধারণ নাগরিক, আমি একটা সময় রাজনীতি করতাম, কিন্তু এই মুহূর্তে আমি কোনো রাজনৈতিক ছত্রছায়ায় নেই এবং আমি কোনো রাজনৈতিক দলের দিকেই আঙুল তুলে বলতে পারবো না এটা একদম সম্পূর্ণ ক্লিন একটা রাজনৈতিক সংগঠন, কারণ প্রত্যেকেরই কিছু নিজস্ব প্রতিবন্ধকতা থাকে, সেগুলো সবটা আমার পছন্দ নাগরিক হিসেবে নাও হতে পারে। আমরা নাগরিকরা কিন্তু কোনো অবস্থাতে, আমরা খুব শান্তিপ্রিয় মানুষ, আমরা দিনের শেষে মাথায় ছাদ, দুবেলা ভাত এবং আমাদের সন্তান সন্ততি সুস্থভাবে বড় হচ্ছে, আমি সুস্থ শরীরে আছি, তার বাইরে কিচ্ছু চাই না। মানে আমি সব রাজনৈতিক দলকে বলছি, বিশ্বাস করুন এর বাইরে আমরা কিচ্ছু চাই না। আমরা যখন প্রচণ্ড রকমভাবে অ্যাগ্রেসিভলি রিটালিয়েট করি, তখন জানবে যে আমাদের পিঠটা দেয়ালে ঠেকে গেছে, আর যখন ঠেকে গেছে না, তখন ঘুরে দাঁড়ানো ছাড়া আর সাধারণ মানুষের হাতে আর কোনো উপায় থাকে না, আমাদেরকে বাধ্য করা হয়। দিদি, সন্দেশখালীর এক শ্রেণীর মহিলারা ক্যামেরার সামনে কথা বলছেন, প্রতিবাদ করছেন, সবচেয়ে বড় কথা, ওদেরকে আপনি কিভাবে দেখেন? এবং যারা প্রতিবাদী চরিত্র হিসাবে ক্যামেরার সামনে অবতীর্ণ হয়েছেন, তাদের উদ্দেশ্যে বক্তব্য কী থাকবে আপনার? আমি শুধু এটাই বলবো, এই বাংলাকেই তো আমি চিনি, না হলে যখন স্বাধীনতা আন্দোলন হয় সব থেকে বেশি কন্ট্রিবিউশন ছিল পাঞ্জাবের আর বাংলার, এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। যেখানে এত বীর তৈরি করেছে, যেখানে নারী পুরুষ নির্বিশেষে এত দলে দলে ছেলেমেয়ে শুধু দেশের জন্য গেছে, সেখানে নিজের জন্য তারা লড়াই করবে না, তারা প্রতিবাদ করবে না, তারা শুধু ভাতার ওপর ভিক্ষা পাত্র নিয়ে ঘুরে বেড়াবে, এই বাংলাকে তো আমি চিনি না। যারা প্রতিবাদ করছে, যারা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে, সেই বাংলাকে আমি চিনি, সেই মা মাটি মানুষকে আমি চিনি। 100বার স্যালুট। মানে আমি শুধু বলবো, এই রকম মারা, এই রকম মেয়েরাই একমাত্র বাংলার শক্তি, এরাই বাংলার মা, এরাই বাংলার মেয়ে, এরাই একমাত্র আনতে পারবে নতুন একটা বাংলার ছবি। মানে বাংলা এখন যে বাংলা রয়েছে, আমি সত্যি এই বাংলাকে চিনি না, কিন্তু এই প্রতিবাদ, এই মানুষের হাত ধরেই হয়তো আবার বদল আসবে। বদল ইন দ্যাট ওয়ে, আমি কোনো রাজনৈতিক সাংগঠনিক ইঙ্গিতে বলছি না, সামাজিক বদল এবং অর্থনৈতিক বদল, বারবার করে বলছি অর্থনৈতিক বদলটা খুব জরুরি এখানে। দিদি, কমিশন আছে আমাদের রাজ্যে, বিভিন্ন কমিশন, মহিলা কমিশন সেখানে গেছিল, তারা বলেছেন কোনো ধর্ষণের কোনো অভিযোগ সে অর্থে পাওয়া যায়নি পরবর্তীকালে। মানে আমার বক্তব্য, এই কমিশনগুলো কি ঠিকঠাকভাবে ভূমিকা পালন করেন বলে আপনার মনে হয়? মানে শিশু কমিশন, মহিলা কমিশন, অনেক কমিশন, অনেক কমিটি রাজ্যে আছেন না। আমি তো লাস্ট 10 বছর ওনারা রয়েছেন, আমি তো দেখেছি উৎসব বাড়ি থেকে শ্মশান, টয়লেট থেকে শুরু করে সরকারি দফতর, সব জায়গাতে একজনের অনুপ্রেরণাতেই হয়। তাহলে কমিশনগুলো ইন্ডিভিজুয়ালি কোনো কাজ করার জায়গাতে দাঁড়িয়ে আছে বলে আমার ধারণা নেই। মানে আমার যেটুকু বুদ্ধিবৃত্তি সবটাই বলে সেটা একজনই নির্ধারণ করেন এবং একজনই সিদ্ধান্ত নেন যে প্রত্যেকটা কমিশন, প্রত্যেকটা এমপি, মানে আজকে বারবার আমি এই প্রসঙ্গে বলবো যে নুসরাত জাহানের দিকে আঙুলটা উঠছে, কারণ ওর কনস্টিটুয়েন্সির মধ্যে এই ঘটনাটা ঘটছে। আমি নুসরাতকে ব্যক্তিগতভাবে বহু বছরের সাথে কাজ করার সুবাদে চিনি, আমি নুসরাতকে যতটুকু চিনি তাতে আমার মনে হচ্ছে যথেষ্ট বুদ্ধিমতী মেয়ে। মানে এইরকম একটা সিচুয়েশনে দাঁড়িয়ে ও শুধু সোশ্যাল ভিজিট করবে আর নিজের ছবি পোস্ট করবে আর গোটা বিষয়টা নিয়ে মাথা ঘামাবে না, এইটা ওর পাবলিক ইমেজকে কোথাও নষ্ট করছে, এটা না বোঝার মতন বোকাও নয়। বাট তারপরও যখন ও করছে, এই ব্যাপারে কোনো বক্তব্য রাখছে না, তাহলে ওরও কি কোথাও কোনো বাধ্যবাধকতা আছে, ওরই কি কোথাও দাসখত আছে মুখ বন্ধ রাখার? আমি কিন্তু জানি না। তো
এই কমিশনগুলোও কি সেই কথাগুলোই বলছে যে তোতা কাহিনীর মতন যে পুঁথিগুলো ওদেরকে পড়িয়ে দেওয়া হয়েছে? আমি কিন্তু জানি না, কারণ এই কমিশনের মাথা হিসেবে যিনি রয়েছেন তিনিও যথেষ্ট বিদগ্ধ মহিলা, তিনিও যথেষ্ট ইন্টেলেকচুয়াল। আমার তার সাথেও আলাপ আছে, তার সাথেও কাজ করার সুযোগ হয়েছে। এই ধরনের কথা যদি বলেন, ওনারা বলছেন না, বলতে বাধ্য হচ্ছেন, সেটাও কিন্তু চিন্তার বিষয়। রাইট। নুসরাত জাহান প্রসঙ্গ নিঃসন্দেহে আসবো। সোশ্যাল নেটওয়ার্ক থেকে শুরু করে একাধিক জায়গায় আলোচনার কেন্দ্রবিন্দু। আদতে তিনি সাংসদ দিদি, মানে ওই এলাকার সাংসদ। আজকে মেয়ে হয়ে কি কোনোদিন প্রশ্ন করবেন যে নুসরাতের মুখটা বন্ধ কেন? তুই বা তুমি অন্তত একটু কথা বলো, অন্তত মেয়ে তো দিনের শেষে। আমি তো সেটাই বললাম যে তাহলে তার কোথাও কি এমন দায়বদ্ধতা আছে যে ক্ষেত্রে সেটা ও পাবলিকলি বলতে পারছে না? হয়তো ওনারও তো মাথার উপরে কেউ আছেন, ওনার থেকে সংগঠনের থেকে তো উনি বড় নন, তো সুতরাং ওনার কি কোনো সাংগঠনিক দায়বদ্ধতা আছে? মানে আমি সরকারি বলছি না, কিন্তু সংগঠন তো উনি তো একটা রাজনৈতিক দলের সদস্য, সে দলগত কোনো কি ওনার উপর ইনস্ট্রাকশন আছে যাতে এ ব্যাপারে উনি কোনো কথা বলতে না পারেন? কারণ নুসরাতকে আমি আবারও বলছি, মেয়ে হিসেবে উনি কতটা ফিল করছেন তার থেকেও বড় কথা হচ্ছে উনি একজন বুদ্ধিমতী মহিলা, উনি একজন পাবলিক ফিগার, ওনার একটা পাবলিক ইমেজ আছে, ওনার একটা ভাবমূর্তি আছে, সেটা উনি একদম বোঝেন না। কিন্তু উনি জাস্ট সাংসদ রয়েছেন। এত বোকা বা অশিক্ষিত উনি কিন্তু নন, উনি যথেষ্ট বুদ্ধিমতী, বাট তারপরে উনি প্রচুর ক্ষেত্রে দেখা গেছে যে উনি, এবং এইরকম একটা বার্নিং ইস্যু নিয়ে উনি যখন চুপ করে আছেন, আমার সংশয় সেটাই হচ্ছে যে উনি কি চুপ করে থাকতে বাধ্য হচ্ছেন। শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস। নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফুরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন। বুকিং করুন 9733066075। মুখ্যমন্ত্রী বলেছেন মিডিয়া কিছুটা বাড়িয়ে চড়িয়ে দেখাচ্ছে, ইডি করেছে, মানে কি বলবেন মুখ্যমন্ত্রী এই বক্তব্যগুলো নিয়ে? না, সেক্ষেত্রে উনি না, আমার এখন আস্তে আস্তে মনে হয় যে ওনার সাথে কোনো রাজনৈতিক দ্বন্দ্ব কারুর থাকাই উচিত নয়। মানে আমাদের খোকা যাবে মাছ ধরতে ক্ষীর নদীর কূলে, যে খোকা সত্যি ক্ষীর নদীর কূলের স্বপ্নে যদি সে বিভোর হয়ে থাকে, সত্যি সত্যি কি ক্ষীর নদী বলে কিছু হয়? আমরা বড়রা জানি, কিন্তু খোকাকে বলি হ্যাঁ নিশ্চয়ই তুমি যাবে ক্ষীর নদীর কূলে মাছ ধরতে। তো মমতা ব্যানার্জি আমার এই মুহূর্তে মনে হচ্ছে উনি একটা ইউটোপিয়ান ওয়ার্ল্ডে রয়েছেন, যেখানে উনি যেগুলো বলছেন, উনি ভাবছেন বা বিশ্বাস করছেন সেটাতে আর কাজ হচ্ছে, কিন্তু সেটা হচ্ছে না। উনিও হয়তো কোথাও একটা ডিনায়ালে আছেন। উনি দেখো, মমতা ব্যানার্জি যেখান থেকে উঠে মমতা ব্যানার্জি হয়েছেন, একটা বিভৎস স্ট্রাগল, বিভৎস জার্নি। তো একজন লিডার হিসেবে সেক্ষেত্রে কোনো কথা হবে না, কিন্তু একজন লিডার যখন অ্যাডমিনিস্ট্রেটর হলেন, তিনি যে ফেল করছেন, মানে বিপ্লব আর রাজনীতি যেমন এক নয়, তেমনি দলীয় নেতৃত্ব দেওয়া আর একটা সরকার চালানো এক নয়। সেইটা না ওনার অ্যাকসেপ্ট করতে অসুবিধে, উনি অ্যাকসেপ্ট করতে পারেন না। উনি মনে করেন উনি অসম্ভব ভালো কবিতা লেখেন, উনি মনে করেন উনি খুব ভালো গান করেন, উনি বিশ্বাস করেন উনি খুব ভালো ছবি আঁকেন, আমি জানি উনি বিশ্বাস করেন উনি অসম্ভব ভালো অভিনয় করেন। তো এই যে উনি যে নিজেকে মনে করেন, আমি ছোটোবেলায় মনে করতাম একবার পাখি হবো, একবার মাছ হবে, একবার ফুল হবে, আমি ডাক্তার হবো, ইঞ্জিনিয়ার হবো, সব একসাথে হবো। আমরা বড় হয়ে গেছি, মমতা ব্যানার্জির ভেতরের শৈশবটা ওদের এখনও যায়নি, উনি এখনও শিশুর মতন ওই ফ্যান্টাসির জগতেই রয়েছেন, এবং উনি যে কথাগুলো বলছেন সেটাই বাচ্চারা যেমন কল্পনা করে বানিয়ে বলে, উনি সেরমভাবে বলছেন। আপনার কি মনে হয় এই যে সাংগঠনিক কথা বললেন নুসরাতের, মানে কোথাও গিয়ে টিকি বাঁধা আছে, বা মুখ্যমন্ত্রীর মতো তো দায়বদ্ধতা সাংসদের থাকে না, মনে হচ্ছে কি যে বিবেকটা কোথাও গিয়ে বন্ধক রেখেছেন এই সকল শিল্পীরা? কারণ কিছুদিন আগে আমি শুনছিলাম মিমি রাজনীতি ছাড়তে চাইছেন, দেব রাজনীতি ছাড়তে চেয়েছেন, আবার রাজনীতি করবেন। ফলে আলটিমেটলি রাজনীতিটা বিষয়টাও তো মানুষের কাছে ট্রান্সপারেন্সি আর থাকছে না, যে আসছেন, ছাড়ছি, জিতছি, যাচ্ছি না জায়গায়। কিভাবে দেখেন পুরো বিষয়টা? সেটা তো শুধু অভিনেত্রীকে বলে লাভ নেই, আরও অনেকেই আছেন যারা একবার বিজেপি একবার কংগ্রেস, একবার বিজেপি একবার কংগ্রেস, একবার বিজেপি একবার কংগ্রেস করছেন। তো সুতরাং সেটা যে রাজনৈতিক দলেরা তাদের নিয়ে লোফালোফি করছেন, দায়টা তাদের ওপর বর্তায়, কিছু করার নেই। তো আমার যেটা মনে হয়েছে, আমাদের অভিনয় জগৎ থেকে মানুষ যখন রাজনীতিতে গেছেন এবং খুবই অল্প বয়সে গেছেন, তাদের রাজনীতি এমন খুব পাকা মাথার কাছে, তার জন্য সেটারও একটা হোমওয়ার্ক, একটা ব্যাকগ্রাউন্ড লাগে। যেমন একদিন ঘুম থেকে উঠে আমরা বলি, সকালে উঠে মনে হলো বা না বেশ সুন্দর লাগছে, আমি তো অভিনয় করি, সেটা যেমন গ্রাহ্য নয়, তেমনি রাজনীতি করার ক্ষেত্রেও না আগে ছোটোভাবে কোথাও একটা, মানে অন্তত দলীয় সংগঠন, দলীয় মানে অরাজনৈতিক সংগঠন, মানে পাড়াতে অন্তত তারা সংগঠন করে বড় হয়েছে, পাড়াতে কিছু এনজিওর মতন কাজ করেছে, আমাদের আর্টিস্ট ফোরামের হয়ে সংগঠন করছে, মানে কিছুটা অভিজ্ঞতা থাকা দরকার।
বাট তারপরে আমি মনে করি যে শিক্ষার বুদ্ধি থাকলে তারপরেও যখন তিনি রাজনীতির ময়দানে যান তিনি সেটা হয়তো অপ্ট করে নিতে পারেন। কিন্তু যে দল তাদের নিয়ে যাচ্ছে তাদের শুধু মুখটা ব্যবহার করার জন্য নিয়ে যাচ্ছে, আর বাকিটা নিয়ে তোমরা মাথা ঘামিও না, বাকিটা আমরা দেখে নিচ্ছি। তার মানে তোমার মুখটা দিয়ে আমি যদি ভোটের সিটটা পাই, তারপরে গালিগালাজের জন্য তো তুমি আছো, কিন্তু ফাইনালি রাজনৈতিক খেলাটা তো তুমি পরিপক্ক নাও, তুমি তোমার কাজ করো, ওটা আমরা করে নিচ্ছি। তো তার ফলে একটা পয়েন্টে কি সামলাতে পারা যাচ্ছে না। তার কারণ যে নামগুলো বললেন তারা দিনের শেষে কোথাও কিন্তু শিল্পী। তো শিল্পী মানুষরা আমরা যতটাই মাথাবাজি করি না কেন, দিনের শেষে আমরা না আবেগটা কোথাও আমাদের ম্যাটার করে, কারণ আবেগ না থাকলে আমরা শিল্পী হতে পারি না। এই পেশায় থাকতে গেলে না অদ্ভুত একটা পাগলামি লাগে, মানে আজ কাজ আছে কাল কাজ নেই, সারাদিন জেগে আছি সারা রাত জেগে আছি, যখন কাজ আছে তখন বিশ্রাম নেই, তখন ফ্যামিলি লাইফ নেই, সারাক্ষণই প্রচণ্ড একটা প্যাশানের জন্য ছুটে বেড়ানো। তো এইটা থাকতে গেলে এতটা আবেগপ্রবণ মানুষদের জন্য কি সত্যি সত্যি এই সাংগঠনিক রাজনৈতিক মঞ্চটা কঠিন হয়ে যাচ্ছে? তাই কেউ বলছেন ছাড়বেন, কেউ একটা দোনামনায় ভুগছেন, একবার বলছেন ছাড়বেন একবার ফিরে আসছেন, আর কেউ কিছু বলছেন না, তিনিও একটা ডিনাইলে আছে যে কিছু হচ্ছে না, আমি তো কিছু শুনছি না। দার্জিলিংয়ে চা বাগান ঘেরা কমলালেবুর গ্রাম সৌরিনীতে এবং দাওয়াই পানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডাহাট হোমস্টে বুক করুন 9836499678 নম্বরে। যারা বলছেন অথচ এটাকে জাস্টিফাই করার জন্য বাম কংগ্রেসের জোটে কি হয়েছিল, আগের ওই প্রাগৈতিহাসিক যুগে ফিরে যান, তো এইটা আপনি কিভাবে দেখেন যে 1980 সালে এটা হয়েছিল, ফলে এইটাও এখন জাস্টিফিকেশন না করলেও অন্তত এটা হতেই পারে? না, সেটা হচ্ছে যে যখন এটা হয়েছিল তখন প্রতিবাদ কিভাবে হয়েছিল, নাগরিকরা কিভাবে অ্যাফেক্ট হয়েছিল, সেটাও আমরা সবাই জানি বা পড়েছি বা দেখেছি বা শুনেছি। এবং যখন যেটা হয় তখনই প্রত্যেকের তো একটা ঢাল লাগে, তো সেই ঢাল হিসেবে সেটা ব্যবহার করার জন্য আমি যদি এই মুহূর্তে তোমাকে একটা গাঁটটা মারলাম, তুমি বললে দিদি কেন আমাকে গাঁটটা মারলে? বলো না পরশুদিন তুমি আমাকে দেখে যে মুখ ঘুরিয়ে চলে গিয়েছিলে, বা অমুক যে তমুককে একটা চাঁটি মেরেছিল। তো এইরকমভাবে তখন, কারণ আমি তোমাকে গাঁটটা মেরেছি কারণ আমার তোমাকে একদম পছন্দ না, আমি শুধু ছুতো করছিলাম কি এক্সকিউজে তোমার একটা গাঁটটা মাথায় গাঁটটা মেরে দেবো। তো এইটা যে সারাক্ষণই চলে, যে আমাকে সবসময় একটা ডিফেন্স মেকানিজম নিজেকে জাস্টিফাই করার তৈরি হয়। খুব কম মানুষ আছেন, মানে ব্যক্তি মানুষ এবং সাংগঠনিক ক্ষেত্রে, যিনি বলতে পারেন হ্যাঁ ভুল হয়েছে। সেটা হয়তো কোনো রাজনৈতিক সংগঠন পারেন, কিন্তু সেটা সবাই পারেন না। আর যদি কারুর একটা মানে নিজের সম্বন্ধে একটা ভীষণ ইউটোপিয়ান কনসেপ্ট থাকে না, যে আমি সুপ্রিমো, আই এম লার্জার দ্যান লাইফ, তো সেক্ষেত্রে না এই সত্যিটাকে অ্যাকসেপ্ট করতে তাদের অসুবিধা। যেমন অনেক সময় অনেক সুপারস্টার না বার্ধক্য মেনে নিতে পারেন না, যে সময়ের সাথে সাথে আমাদের বয়স বাড়ছে, তিনি একটা সময় তো গ্ল্যামার কুইন ছিলেন, তাই তিনি মেনে নিতে পারেন না, তার হয়তো আড়ালে চলে যেতে হয়। মানে প্রত্যেকের এক এক রকম তো সাইকোলজি থাকে। তো এই যে রেফারেন্স দেয়া বা সেটা তো সব রাজনৈতিক দলই কোনো না কোনোভাবে করে, কিন্তু বক্তব্য হচ্ছে এই সময়ের যে আমাদের রাজ্যের অবস্থা, এই অবস্থা কি সত্যি সত্যি সার্বিকভাবে এর আগে হয়েছিল? আমি যদি কম্পেয়ার করি অন্যান্য রাজ্য বা আশেপাশের অন্যান্য রাদার গরিব দেশের তুলনায়ও কি আমাদের পশ্চিমবঙ্গের অবস্থা আরও খারাপের দিকে যাচ্ছে নাকি? তো এখনও যে অবস্থাতে দাঁড়িয়ে আছি এটা রিকভার করার জন্য ইটস লেট। আর এরপরে কি মানে এটা কিন্তু নাও আর নেভার জায়গাতে এসে দাঁড়িয়ে গেছে। এখন যদি না হয় তাহলে কিন্তু পশ্চিমবঙ্গকে দেখিয়ে লোকে বলবে এই দেখো একটা সময় এই রাজ্য এরাম ছিল, মানে এখন আমরা খান্ডাহার দেখে যেরকমভাবে বলি সেইটার দিকে হেড করছি না তো। রাইট, নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন যে আমরা কোথায় এগোচ্ছি বা কোথায় আছি এবং এর ভবিষ্যৎটাই বা কী। রূপাদি আমার পাশে দাঁড়িয়ে যে প্রশ্নগুলো নিঃসন্দেহে করলেন তা আমার মনে হয় সাধারণ মানুষেরও প্রশ্ন। এরকম সোজা কথা সোজাভাবেই তো বলা উচিত সাধারণ মানুষদের, নাও আর নেভার। আমার মনে হয় সামাজিকভাবে, রাজনৈতিক কথা বলছি না, সমাজের ভীষণ মাত্রায় এই মুহূর্তে একটা বদল দরকার। সন্দেশকালে কিন্তু সেই বদলের পথটা দেখালো, আমরা কি অনুসরণ করব? এই প্রশ্ন আমার থাকলো। অসংখ্য ধন্যবাদ দিদি, ধন্যবাদ আপনাদেরও। কমেন্টে জানাবেন আপনাদের কি মত। ধন্যবাদ।